নমস্কার। আমার ইউটিউব চ্যানেল বাঙালির আড্ডাতে আপনাদের স্বাগত। আমার আজকের বিষয় ইয়াসিজের অজু। আমার বেশ মনে পড়ছে, তখন আমি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের চলচ্চিত্র বিদ্যা বিভাগের ছাত্র। 1995 সাল। আমি তখন বেশ দু একজন বন্ধুর সাথে কলকাতা চলচ্চিত্র উৎসবে ছবি দেখতে গেছি 9টা 15 সেখানে যে ছবিটি দেখানো হচ্ছে ইয়াসিজের অজুর, সেই ছবিটির নাম আই ওয়াজ বর্ন বাট। ছবি শুরু হয়েছে, কিছুক্ষণ পরে অনেক দর্শক যেমন ভাবে বলেন সাউন্ড সাউন্ড করে চিৎকার করতে শুরু করে। পরে প্রজেকশনের লোকেরা খুব মৃদু স্বরে সেখানটা কাঁচ সরিয়ে বললেন যে এটা একটা নির্বাক ছবি। এই ঘটনাটা আমার আজও মনে আছে। এরপরে আমরা ওই চলচ্চিত্র উৎসবেই আরেকটা ছবি দেখি উইম ওয়েন্ডার্স এর। সেই উইম ওয়েন্ডার্স এর ছবিটার নাম হচ্ছে সিলভার সিটি। এই ছবিটার নাম আমার সারা জীবন মনে থাকবে এই কারণে যে যখন আমরা প্রথম ছবিটা দেখা শুরু করি ওই নন্দন টুতেই, তখন দেখা যায় যে কিছু গাড়ি হাই রোড ধরে আর আসছে, ক্রসিং এ দাঁড়াচ্ছে, তারপর চলে যাচ্ছে, আসছে, ক্রসিং এ দাঁড়াচ্ছে, চলে যাচ্ছে, কিছুই করছে না। তখন যেহেতু আমরা সদ্য ডেলিগেট, তাই আমাদের মনে হলো কিছু যখন ঘটছে না, যাই একটু নন্দন ওয়ানে কি হচ্ছে সেটা দেখে আসি। নন্দন ওয়ানে গেলাম, যাওয়ার পরে আবার ফিরে এলাম। ফিরে এসে দেখলাম যে একটা মাত্রই পরিবর্তন হয়েছে, সেটা হচ্ছে যে রাত হয়ে গেছে। গাড়ির হেডলাইটের বিন্দুগুলো আসছে, ক্রসিং এ দাঁড়াচ্ছে, চলে যাচ্ছে। একটা মাত্রই শট, সেটা অন্য জায়গার শট। সেটা হচ্ছে একটা রেল স্টেশনের প্ল্যাটফর্মে এদিক থেকে ওদিক একটি লোক চলে যায় এবং একটা ট্রেন ঘ্যাঘ্যার করে তারপরে চলে যায়। কোনো ঘটনা ঘটলো না। উইম ওয়েন্ডার্স এর এই ছবিটা তিনি কি কারণে করেছিলেন আমার এখনো ঠিক মাথায় ঢোকে না। কিন্তু এই উইম ওয়েন্ডার্স ইয়েসুজের অজুকে শ্রদ্ধা জানাতে যে একটা ছবি করেছিলেন টোকিও গা বলে, সেই ছবিতে তিনি ওই ইয়াসিজের অজুর চলচ্চিত্রের বেশিরভাগ ছবির ক্যামেরাম্যান যিনি ইয়াহারু আতসুটাকে ইন্টারভিউ করেছিলেন এবং সেখানে তিনি বলেছিলেন যে আপনার আহ, অজুর ছবিতে আপনার ক্যামেরা তো মাঝে মাঝে আহ, 3 ফুট উচ্চতাতে থেকে আপনি ছবি তোলেন এবং সেই জন্য সবসময় একটা ম্যাট্রেস নিয়ে যেতেন তিনি। অর্থাৎ অজু যেটা করতে চেয়েছিলেন যে জাপানিরা যখন তাতামি ম্যাটে বসে চা খায়, তখন তাদের আই লেভেল 3 ফুট উচ্চতাতে থাকে। তাই তিনি তার ক্যামেরার যে লেভেল, সেটা 3 ফুট উচ্চতাতেই রেখেই ছবি তুলতে বেশি পছন্দ করছেন, কারণ তিনি জাপানি সংস্কৃতির সঙ্গে সিনেমার একটা যোগসূত্র তৈরি করে দিয়েছিলেন। টোকিও স্টোরি ছবিটা দেখে একথা আমার মনে হয়। এবং টোকিও গা ছবিতে ওই অজুর ক্যামেরাম্যান একথাই আমাদের জানিয়েছিলেন যে কখনো কখনো ক্যামেরা 3 ফুট উচ্চতা থেকে আরো আরো নিচে নেমে যেত, যার ফলে তাকে সঙ্গে সঙ্গে একটা ম্যাট্রেস নিয়ে ক্যামেরা করতে যেতে হতো। এখন জাপানি চিত্র পরিচালক অজু, যাকে জাপানি পরিচালকদের মধ্যে সর্বাপেক্ষা জাপানি বলা হয়, তিনি জাপানি হোম ড্রামা ধারার অন্যতম সফল প্রণেতা। তিনি কি অর্থে এই ধারার সফল প্রণেতা এবং অজুর ছবি বলতে আমরা যেসব অনুষঙ্গের কথা মনে পড়ে আমাদের, তা অনুধাবন করতে হলে তার কিছু নিজস্ব বৈশিষ্ট্য বোঝা প্রয়োজন। এখন অজু জাপানি হোম ড্রামার প্রচলিত ধারাকে ছবির উপাদান হিসেবে গ্রহণ করেন। এরপর তিনি যেটা করেন তাহলে প্রচলিত ধারাকে কাজে লাগিয়ে তিনি এক ভিন্ন ধরনের আঙ্গিকের উদ্ভাবন করেন, যা একান্তভাবে অজুর নিজস্ব। তিনি হলিউড বা জার্মানির যে অগভীর হোম ড্রামা, সেই ধারার বিপরীতে এক স্বাভাবিক ধারার উদ্ভাবন ঘটান। আজকের দিনে আমাদের কাছে এই ইয়াসিজুর অজুর গুরুত্ব অপরিসীম, কেননা তার কাজকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখা যায়।
তাকে যদি ক্লাসিসিস্ট হিসেবে দেখা যায় তাহলে তিনি অন্যতম একজন ভালো গল্প বলিয়ে। তাকে যদি আমরা আর্ট সিনেমার পরিচালক হিসেবে দেখি তাহলে দেখতে পাবো যে তিনি একজন নীতিবাদী এবং পরিবর্তিত জগতের যে পরিবর্তনের সাথে প্রতি সংবেদনশীল। তাকে যদি প্যারামেট্রিক পরিচালক হিসেবে নেওয়া যায় তবে তিনি হচ্ছেন একজন মহান পরীক্ষামূলক চলচ্চিত্রকার। অজুর ছবিতে সাধারণত আমরা দৈনন্দিন জীবনের প্রতিচিত্রণ পাই। জাপানি পরিচালক অজু যখন নিজেই বলছেন যে আমি যখন আমার যখন চলচ্চিত্র জীবন শুরু হয় তখন জাপানের রাস্তায় প্রথম মোটর গাড়ি দেখা গেছে, আর আমি যখন আমার চলচ্চিত্র জীবন শেষ করি তখন জাপানের রাস্তায় মানুষজন গ্যাস মাস্ক করে ঘুরে বেড়াচ্ছে। অর্থাৎ দূষণ এতটাই। জাপানি পরিচালক অজু তার কর্মজীবন শুরু করেন এমন এক সময়ে যখন জাতীয়তাবাদ তুঙ্গে। ওনার পরিচালক জীবনের পরিপূর্ণতা আসে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে। তার কর্মজীবনের মাঝখানে ঘটেছে জাতীয় জীবনের চরম অপমান ও লজ্জা, আমেরিকান অকুপেশন। এবং মূলত সেই কারণেই অজুর ছবি সমূহকে আমরা মোটামুটি দুটো ভাগে ভাগ করতে পারি। নাম্বার ওয়ান, যুদ্ধ পরবর্তী ছবি অর্থাৎ প্রি ওয়ার ফিল্ম। নাম্বার টু, যুদ্ধ পূর্ববর্তী ছবি প্রি ওয়ার ফিল্ম। নাম্বার টু, যুদ্ধ পরবর্তী ছবি পোস্ট ওয়ার ফিল্ম। প্রাক যুদ্ধ ছবিতে দেখতে পাচ্ছি পরিবার ও সমাজের মধ্যে দ্বন্দ্বই হয়ে উঠেছে ছবির বিষয়, এবং এই ঐতিহ্যটা চলেছে 1939 সাল পর্যন্ত। এই সময়ের ছবিতে অজু ছাড়াও যেসব অন্যান্য গুরুত্বপূর্ণ পরিচালক এই বিখ্যাত সচিকু স্টুডিওতে পারিবারিক ধারার ছবি নিয়ে কাজ করেছেন তারা হলেন ইয়াসিজুরো সিমাজু, মিকিও নারুসে, হৈনাকো গোসো প্রভৃতি। পরিবারের বৃহত্তর স্বার্থ এবং ব্যক্তিগত চরিত্রের আশাকাঙ্ক্ষার দ্বন্দ্বই হয়ে উঠেছিল মৌল উপজীব্য। এইসব ছবিতে দেখতে পাওয়া গেছে যে ব্যক্তিগত ত্যাগ স্বীকারের মধ্য দিয়ে প্রত্যেক ক্ষেত্রে পারিবারিক স্থিরতা এবং সুখ অর্জিত হচ্ছে। এই সমস্ত ঘটনার কিছুকাল পরেই জাপান প্রশান্ত মহাসাগরীয় বা প্যাসিফিক ওয়ার যুদ্ধের সম্মুখীন হয়। তখন জাতীয়তাবাদের তাড়নায় দেশের রক্ষা হয়ে ওঠে গৃহরক্ষার মতো একটি পবিত্র সামাজিক দায়িত্ব। এই যুদ্ধ এবং সামাজিক সংকটের পরিপ্রেক্ষিতে অজুর ছবি এক অন্তর্মুখী আকার ধারণ করে। বহির্জগতের শত্রুকে ধিক্কারের পরিবর্তে অজু যেন পরিবারের অন্তর্নিহিত ভাঙনের দিকেই দৃষ্টি আকর্ষণ করলেন। অর্থাৎ অজুর পরিবার এখানে হয়ে উঠেছে সমাজের প্রতীক, যার মধ্যেকার মানুষগুলোর মধ্যে পারস্পরিক দ্বন্দ্ব, ঈর্ষা ও বিদ্বেষ সামগ্রিকভাবে জাতীয় পরিবারকে এক সংকটের দিকে ঠেলে দিয়েছে। 1941 সালে তার নির্মিত অজুর ছবি দ্য ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স অফ টাটা ফ্যামিলিতে আমরা সমাজের এইরূপ প্রতিদ্বন্দ্বিতা লক্ষ্য করি। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং জাপানের পরাজয় পরবর্তীকালে সমাজ পরিবারের আন্তঃসম্বন্ধের মধ্যে এক আমূল পরিবর্তন ঘটে। পরিবার আজ আর সমাজ বা জাতির দ্বারা অবদমিত নয়। রাষ্ট্রের ক্ষমতার যখন পতন ঘটলো তখন যে পরিবার ছিল তার প্রতীক তারও ভাঙন দেখা দিল। তাই জাতি অথবা পরিবারের আজ কোনোটাকেই আদর্শ ও মূল্যবোধের পবিত্র ক্ষেত্র বলে মনে করা গেল না। সেই পরিপ্রেক্ষিতে অজুর ছবিতে সমাজ ও পরিবারের সম্পর্ক একটা অন্যদিকে মোড় নিল। 1949 সালে তিনি নির্মাণ করলেন লেট স্প্রিং ছবি। ছবির বিষয় এক বাবা এবং তার মেয়ে যারা উত্তর কামাকুরের একটি ছোট্ট গ্রামে নিজেদের ছোট্ট বাড়ি প্রতিষ্ঠা করতে চায়। অর্থাৎ এখানে তথাকথিত সমাজ জীবন সম্পূর্ণভাবে অনুপস্থিত, গৃহের সুখী হল একমাত্র সত্য। অন্যভাবে বলা যায় এ হলো সমাজ ও পরিবারের সম্পর্কের এক নতুন উপস্থাপনা। ঘর আর বাইরের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই, আর পরিবারের প্রত্যেকেই নিজস্ব ক্ষেত্রে ব্যস্ত। অজু শুধুমাত্র যে জাপানি প্রচলিত হোম ড্রামা ধারাকে নিজের ছবির উপাদান হিসেবে গ্রহণ করেছিলেন তাই নয়, তা তার নিজস্ব আঙ্গিকের সাহায্যে তাকে তিনি ছাপিয়ে গেছিলেন। এই সঙ্গে তিনি যেটা আরো করেন সেটা হলো যে আমেরিকান ছবির বিষয় ও বক্তব্যকে সম্পূর্ণরূপে আত্মস্থ করে তাতে জাপানের নিজস্ব সত্তার সংমিশ্রণ ঘটান। অজু জাপানি সোমেন গেইকি ধারার নিজস্ব প্রয়োগ ঘটান। এই সোমেন গেইকি ধারাটি হলো এমন একটি ধারা যা মূলত নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর জীবন নিয়ে ভাবিত। এরাই আবার জাপানের অর্থনীতির মেরুদণ্ড। সোমিনের অর্থ জাপানি অর্থ হলো আমার তোমার মতো মানুষ, অর্থাৎ সাধারণ মানুষ। একথা আমরা বলতে পারি জাপানের প্রচলিত হোম ড্রামার ধারার উপাদানগুলিকে আত্মস্থ করে নিজস্ব আঙ্গিকের প্রয়োগে অজু তাকে অতিক্রম করে গেছেন। অজু সচিকো স্টুডিওতে কাজ করতে করতে যেসব ব্যাপারে স্বতন্ত্র ধারা সৃষ্টি করতে সক্ষম হয়েছিলেন সেগুলোকে আমরা লক্ষ্য করতে পারি বিভিন্নভাবে।
প্রথম দীক্ষার অজু বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা চালান, যেমন ট্র্যাজেডি বিষয়ক, ভালোবাসা, মেলোড্রামা, রহস্য, রোমাঞ্চ ইত্যাদি। হোম ড্রামা ধারার মতো এদের কোনোটাই প্রভূত সাফল্য পায়নি। পরবর্তীকালে হোম ড্রামা যে ধারা সেটাই তার প্রভূত সাফল্য পেয়েছে। অজু তার ছবিতে সাধারণত নাটকীয় থেকে এড়িয়ে চলতেন। তার পরের দীক্ষার ছবির বিষয়বস্তু ছিল মৃত্যু, বিবাহ ইত্যাদি। এই সমস্ত বিষয় অত্যন্ত হৃদয়গামী প্রকাশ করার জন্য যে ধরনের আঙ্গিকের প্রয়োজন হয় তাই ছিল অজুর নিজস্ব রীতি। তার নিজস্ব আঙ্গিক রীতি সম্বন্ধে নিশ্চয়ই বলা হবে। তার ছবিতে আরেকটা বিষয় লক্ষণীয়, তা হলো যে 4 প্রজন্মের উপস্থিতি। সেটা কি? এরা হল অল্প বয়সী, প্রাপ্তবয়স্ক যুবক, মধ্যবয়স্ক পিতামাতা এবং বয়স্ক নাগরিক। এখন অজুর ছবিতে যেটা আমরা দেখতে পেলাম যে তার ছবিতে ক্যামেরা সাধারণত প্যান করে না, কিন্তু ক্যামেরা যখন প্যান করে তখন তা একটা দেখার মতো বিষয় হয়ে ওঠে। অর্থাৎ অজু কোনো সময়ই তার ছবিতে সিনেম্যাটিক টেকনিককে সামনে নিয়ে আসতে চান। অজুর ছবিতে নিস্তব্ধতা ও শূন্যতা একটা অপরিহার্য উপাদান। জেন শিল্পীদের, তিনি আসলে প্রাচ্য শিল্পকলা সাধারণত জেন শিল্পকলা দ্বারা যথেষ্ট প্রভাবিত ছিলেন। অজু চিরাচরিত জাপানি চিন্তা ভাবনা এবং শিল্পকলার প্রতিনিধিত্ব করেন। তার ছবিতে দেখা যায় যে নিস্তব্ধতা ও শূন্যতা হচ্ছে অজুর ছবির অপরিহার্য বিষয়। জেন শিল্পীদের মতো অজুও পছন্দ করতেন নিস্তব্ধতা এবং শূন্যতা। অজুর ছবিতে যে দ্বন্দ্ব দেখা যায় তা মূলত রাজনৈতিক বা মনস্তাত্ত্বিক নয়, তা পরিবেশের সঙ্গে দ্বন্দ্ব। এখানে বয়স্করা যুবকদের সঙ্গে সংযোগ রক্ষা করতে পারে না, এমনকি পিতা মাতা তার সন্তানের সঙ্গে সংযোগ রক্ষা করতে পারে না। এইসব ব্যাপারে একটা অন্য মাত্রা পায়, তা হলো যখন এটা পরিষ্কার হয়ে যায় যে জাপানিরা পরিবেশের সঙ্গেই সংযোগ রক্ষা করতে পারে না। জাপানি পরিচালকদের ছবি, বিশেষত এই অজুর ছবি বুঝতে গেলে জাপানি মনস্তত্ত্ব সম্বন্ধেও কিছুটা ধারণা থাকা দরকার। কারণ এই চরিত্রগুলির ক্রিয়াকলাপ জাপানি মনস্তত্ত্বের উপর নির্ভরশীল। জাপানি মনস্তত্ত্বের 3টি গুরুত্বপূর্ণ শব্দ হলো অন, গিরি এবং নিঞ্জো। অজুর ছবিতে আলোচনা এবং তার চরিত্রগুলি বুঝতে গেলে এই 3টি শব্দের উল্লেখই প্রয়োজন। অন এবং গিরি এই দুটি শব্দের মধ্য দিয়ে প্রকাশ পায় এক ধরনের সামাজিক দায়বদ্ধতা। গিরির অর্থ জন্মগত দায়বদ্ধতা, যার পরিশোধ হচ্ছে যে কোনো জাপানির কাছে প্রাথমিক কর্তব্য। তার ব্যক্তিগত আবেগ অনুভূতি নিঞ্জো যাই হোক না কেন, এই যে গিরিয়ন এবং নিঞ্জের যে কনফ্লিক্ট, সেই কনফ্লিক্টই তার বেশিরভাগ ছবি, বেশিরভাগ হোম ড্রামা ছবির বিষয় বলে আমার মনে হয়। এছাড়া তার ছবিতে যেটা আছে সেটা হচ্ছে যে হোম ড্রামার ব্যবহার তো আছেই, হ্যাঁ, তাছাড়া তার ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে নিজস্ব সংস্কৃতি অজুর ছবিতে বারে বারেই খুব বেশি বেশি করে দেখা দিচ্ছে। এটা হচ্ছে এই কথা যে অজুর ছবি প্রাচ্যে ট্রান্সেন্ডেন্টাল স্টাইল এর উদাহরণ। এর ছবির আঙ্গিক হচ্ছে স্বাভাবিক, সক্রিয় এবং জাপানি সংস্কৃতির সঙ্গে নিবিড়ভাবে যুক্ত। অজু সমর্থ হয়েছেন উভয়ত ট্রান্সেন্ডেন্টাল স্টাইল এবং জাপানি শিল্পকলার জনপ্রিয় ঐতিহ্যের মধ্যে সমতা রাখতে। এই কারণে অজুকে বলা হয় মোস্ট জাপানিজ অফ অল জাপানিজ ডিরেক্টর। টোকিও স্টোরি তার অন্যতম বিখ্যাত ছবি। ছবিটির কাহিনী নিতান্ত সামান্য, কিন্তু উপস্থাপনার গুণে এটি একটি অন্য মাত্রা পেয়েছে। মানব জীবনের গভীর মর্মবেদনা অত্যন্ত সুন্দরভাবে এখানে উপস্থিত হয়েছে। এখন অজুর ছবিতে প্রায় সিকোয়েন্স প্রায় শুরু হয় ফাঁকা শট দিয়ে, তারপর কেউ এসে প্রবেশ করে এবং কথাবার্তা শুরু হয়। উদাহরণ হিসেবে টোকিও স্টোরির একটি দৃশ্য উল্লেখ করা যেতে পারে, যেখানে অনেকগুলি ফাঁকা শট ব্যবহার করে দেখান যে বালকটি পড়াশোনা করছে। এছাড়া তিনি আরো যেটা করেন তা হলো দৃশ্যের মাঝখানে সংক্রমণগত শট, অর্থাৎ ইন্টারমিডিয়েট শটের ব্যবহার। এইরকম শটের উদাহরণ হিসেবে টোকিও স্টোরি ছবিটি একটি দৃশ্যের কথা উল্লেখ করা যেতে পারে। ছবিটিতে বৃদ্ধ বিদ্যায় যখন টোকিও থেকে ফিরে যাওয়ার জন্য স্টেশনে অপেক্ষা করছেন, সেই দৃশ্যটি শুরু হয় ট্রেনের সময়সূচি দেখে। এবার রজু কাট করে অনেকগুলি ঘড়ি এবং ট্রেনের সময়সূচি দেখান, যার মধ্যে পূর্বের সময়সূচিটিও ছিল। পরের শটে কাট করে তিনি স্টেশনের অন্য অংশ দেখান, যার পশ্চাৎপটে সেই একই ঘড়ি দেখা যায়। এরপরে দেখা যায় একদল লোক অপেক্ষা করছে। যাই হোক, পরের শটে শুধুমাত্র চরিত্রদের উপস্থিত করা হয়, কিন্তু ঘড়ি এবং সময়সূচিকে বাদ দেওয়া হয়। অজুর ছবিতে সাধারণভাবে দেখা যায় যে প্রতিটি শটের একটা নির্দিষ্ট যুক্তি আছে, তাই তার ছবিতে একটি শট সরে নিলে ছবিটির অপূরণীয় ক্ষতি হয়ে যায়। তিনি তার ছবিতে সমস্ত কলা কৌশল ব্যবহার করেন একটাই উদ্দেশ্যে, তা হলো চরিত্রের রহস্য উদ্ঘাটন বা
স্বরূপ উন্মোচনের জন্য। অর্থাৎ কলা কৌশল উদ্ভাবন তার কাছে খুব একটা গুরুত্বপূর্ণ নয়, যতটা গুরুত্বপূর্ণ কাহিনীর উন্মোচন এবং চরিত্রের রহস্য উদ্ঘাটন। তার গতিহীন ক্যামেরা, ফাঁকা শটের ব্যবহার ইত্যাদি সব মিলেমিশে চরিত্রের এক অন্তর্নিহিত অনুভূতি প্রকাশ করে। এটা এমন এক অনুভূতি, এটা এমন এক বিষয় যেটা আমার মনে হয় যে অজুর ছবি যারা দেখেননি তারা এই অনুভূতিটাকে গ্রহণ করতে পারবেন। হ্যাঁ, এই ধরনের অনুভূতি গ্রহণ করতে গেলে অজুর ছবি দেখা প্রয়োজন। তাই আমি বলবো যে আপনারা অজুর ছবি এখনো বিভিন্ন ভাবে সামাজিক মাধ্যমে দেখা যায়, টোকিও স্টোরি, লেটস সিং ইত্যাদিতে। আপনারা সেই ছবিগুলো দেখুন, তাহলে বুঝতে পারবেন যে অজু কি ধরনের ফিল্ম মেকার, তিনি কিভাবে মানব জীবনকে দেখেছেন এবং তার সব থেকে বিখ্যাত যে ধারা, চলচ্চিত্রের যে জনার বলা যেতে পারে, সে হোম ড্রামা ধারার সার্থক উপস্থাপনা করেছেন, সেটা আমরা বুঝতে পারবো। কারণ অজু এমন একজন চলচ্চিত্রকার যিনি, আমি আগেই বলেছি যে জাপানিদের মধ্যে সবথেকে বড় একটা জাপানি বলা হয় তাকে, তার কারণ তার ছবির মধ্যে জাপানিজ কালচার, এই সমস্ত কিছু, এবং তার ছবিতে আমি আগেই বললাম যে সিনেমার ক্যামেরার যে আই লেভেল, কিভাবে জাপানিরা যখন ট্যাটামি ম্যাটে বসে চা খায় সেই আই লেভেল সঙ্গে ম্যাচ করে গেছে, সেই সমস্ত দিক থেকে অজু অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন চলচ্চিত্রকার আমাদের চলচ্চিত্রের ইতিহাসে। তাই তাকে আমাদের স্মরণ করতেই হবে। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এটিকে সাবস্ক্রাইব করতে পারেন, শেয়ার ও কমেন্ট করতে পারেন।